আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের অধ্যায় 6 অর্থাৎ কনফর্মাল চিত্রণ এবং দ্বিযোগাশ্রয়ী রূপান্তর যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সমাধান করব। ঠিক আছে, তো উপপাদ্যটা দেখেন, এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2021 সালে, 19 সালে, 15 সালে, 12 সালে এসেছিল। সো উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখানে বলা আছে যে একটি রূপান্তর ডাব্লিউ ইকুয়াল টু এফ অফ জেড কনফর্মাল রূপান্তর হওয়ার প্রয়োজনীয় শর্ত হলো এফ অফ জেড কি বৈশ্লেষিক। তো এটা হচ্ছে উপপাদ্য 1, আমার হচ্ছে সায়েন্স বই প্রকাশনীর বই। তো এই উপপাদ্যটা শেষে কিন্তু এই উপপাদ্যটা আজকে হচ্ছে ক্লাসটা শেষ করার পরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেটা হচ্ছে কি এই উপপাদ্য রিলেটেডই আপনাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। হ্যাঁ, সো আশা করি যে আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন। তো এখানে দেখেন উপপাদ্য একই কি বলছে, একটি রূপান্তর ডাব্লিউ ইকুয়াল টু এফ অফ জেড কনফর্মাল রূপান্তর হওয়ার প্রয়োজনীয় শর্ত হলো এফ অফ জেড বৈশ্লেষিক। ঠিক আছে, তো এটা আমাদের হচ্ছে সমাধান করতে হবে। তো এখানে দেখেন সলিউশনে, যে মনে করি ইউ অফ এক্স কমা ওয়াই এবং ভি অফ এক্স কমা ওয়াই অন্তরীকরণযোগ্য ফাংশন এবং জেড সমতল থেকে ডাব্লু সমতলে ডাব্লু ইকুয়াল টু এফ অফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইভি একটি কনফর্মাল চিত্রণ বা রূপান্তর। তাহলে এই যে ইউ অফ এক্স কমা ওয়াই এবং হচ্ছে ভি অফ এক্স কমা হচ্ছে ওয়াই হচ্ছে কি অন্তরীকরণযোগ্য ফাংশন, এবং হচ্ছে জেড আর হচ্ছে ডাব্লিউ সমতলে এই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ অফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইভি একটি কনফর্মাল চিত্রণ বা হচ্ছে কি রূপান্তর। ঠিক আছে, তো এখন যদি ডিএস এবং ডিআর যথাক্রমে জেড সমতলে ও ডাব্লিউ সমতলে যথাক্রমে ক্ষুদ্র অংশে প্রকাশ করা হয় তাহলে কি আমরা পাই হচ্ছে কি ডিএস স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস কি ডিওয়াই স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এবং হচ্ছে ডিআর স্কোয়ার ইকুয়াল টু ডিইউ স্কোয়ার প্লাস ডিভি স্কোয়ার, এটাকে আমরা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ দিলাম। তো এটা আমরা কিভাবে পাইলাম, এই 1 নম্বরের সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা কিভাবে পাইলাম? দেখেন, এখানে আমি আপনাদের বোঝানোর জন্য লিখতেছি যে এ সমান যদি জটিল সংখ্যা ধরি যে হচ্ছে কি এক্স প্লাস হচ্ছে কি আই ওয়াই। ঠিক আছে, তাহলে এখন এদেরকে যদি সচলকের সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে ডিএস ইকুয়াল টু ডিএক্স প্লাস আই ডিওয়াই হয়ে যাচ্ছে। এখন উভয় পাশে যদি আমরা মডুলাস করে দিই তাহলে হচ্ছে কি ডিএস, এরপর যে মডুলাস ডিএক্স প্লাস আই ডিওয়াই। তাহলে এখন যদি আমরা একক মানটা বের করি তাহলে কি হবে ডিএস ইকুয়াল টু এর উপর কি রুট হয়ে যাবে বাস্তব মানের উপর স্কোয়ার, এরপর কি কাল্পনিক মানের উপর স্কোয়ার। তাহলে দেখেন ডিএক্স এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে কি ডিওয়াই এর উপর কি স্কোয়ার। তাহলে এখন পাইলাম আমরা এটা। এখন উভয় পাশে যদি আমরা বর্গ করে দেই তাহলে এখানে বর্গ করে দিলে ডিএস এর উপর স্কোয়ার, আর এই পাশে বর্গ করে দিলে কি স্কোয়ার আর হচ্ছে রুট হচ্ছে কি কেটে যাচ্ছে, তাহলে ডিএক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডিওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাইলাম ডি স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। এটাকে কিন্তু আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিছি। এই যে এখানে দেখেন ডিএস স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিছি। এরপর দেখেন 2 নম্বর সমীকরণ কিন্তু আমরা হচ্ছে একইভাবে পাইলাম, যদি আর ইকুয়াল টু দিলাম ইউ প্লাস হচ্ছে আইবি। তাহলে এখন দেখেন সচলকের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে ডিআর হয়ে যাচ্ছে, এরপর এখানে কি ডিইউ প্লাস আই ডিভি। এখন উভয় পাশে যদি হচ্ছে কি মডুলাস করে দেই তাহলে কি ডিইউ প্লাস আই ডিভি। এরপর দেখেন একক মান যদি বের করি তাহলে এখানে ডিআর পাচ্ছি, এরপর হচ্ছে কি উপরে রুট হয়ে যাবে বাস্তবিক এবং কাল্পনিক মানের উপর কি স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার প্লাস হচ্ছে কি ডিভি স্কোয়ার। তাহলে এখন দেখেন উভয় পাশে যদি বড় করে দিই তাহলে ডি আর স্কোয়ার ইকুয়াল টু এই রুট আর হচ্ছে কি স্কোয়ার কেটে যাবে ডি ইউ স্কোয়ার প্লাস হচ্ছে ডিভি স্কোয়ার। তাহলে এই মানটা কিন্তু আমরা পাইছি যে ডি আর স্কোয়ার ইকুয়াল টু ডিউ স্কোয়ার প্লাস ডিভি স্কোয়ার। তাহলে এটাকে কিন্তু আমরা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ দিছি। তো এটা হচ্ছে কিভাবে আসলো তো কিন্তু বুঝতে পারছেন। ঠিক আছে, তো এরপরে দেখেন আমরা জানি যে ডিইউ ইকুয়াল টু ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ইউ ডিভাইডেড হচ্ছে ডেল ওয়াই ডিওয়াই। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম, এবং হচ্ছে ডিভি ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড ডেল এক্স ডিএক্স প্লাস হচ্ছে কি ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই
ডিওয়াই, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। তো এটা আমরা কোথায় পাইলাম? এটা হচ্ছে আমরা হচ্ছে কি সম্পূর্ণ অন্তরজের যে সমীকরণ আছে, সম্পূর্ণ অন্তরজের সংজ্ঞা হতে কিন্তু এটা পাই। সম্পূর্ণ অন্তরজের সংজ্ঞা হতে কিন্তু এই দুইটা পাই। যখন আমরা ক্যালকুলাস 2 পড়েছি তখনও কিন্তু অধ্যায় 4-এ কিন্তু এইটা পেয়েছি যে সম্পূর্ণ অন্তরজের সংজ্ঞা হতে কিন্তু এই দুইটা সূত্র পাই। তাহলে এটাকে আমরা 3 নাম্বার দিলাম এবং হচ্ছে কি এটাকে আমরা 4 নাম্বার দিলাম। তাহলে এরপর আমরা কি করব দেখেন, এখানে 3 নং সমীকরণের উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এখানে দেখেন 3 নম্বর সমীকরণ হচ্ছে এই যে এটা du = del u / del x dx প্লাস del u / del y dy। এটাকে আমরা এই 3 নম্বর সমীকরণের উভয় পক্ষে আমরা বর্গ করব, অর্থাৎ এটার উপরেও আমরা বর্গ করব, এই যে এটার উপরেও কি আমরা হচ্ছে কি বর্গ করব। ঠিক আছে, তো দেখেন পরবর্তী পেজে আমি বর্গ করতেছি। তো এই পেজে আমার জায়গা নাই, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। এরপর দেখেন আমরা পরবর্তী পেজে চলে এসেছি। তো এখানে আমরা 3 নম্বর সমীকরণের উভয় পক্ষে কি বর্গ করছি। 3 নম্বর সমীকরণে কি ছিল? du = del u / del x এরপর dx প্লাস del u / del y dy ছিল। তো এর পাশেও কি আমরা বর্গ করছি, এই পাশেও কি বর্গ করছি। ঠিক আছে, করার পরে দেখেন এখানে ডি স্কোয়ার এখানে আছে লিখলাম ইকুয়াল টু, এখানে দেখেন এই যে del u / del x dx এইটুকু সমান যদি আমরা a ধরি এবং হচ্ছে এইটুকু সমান যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b হচ্ছে কি হোল স্কোয়ারের সূত্রতে পড়তেছে। a প্লাস b হোল স্কোয়ারের কি সূত্রতে পড়তেছে। তাহলে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র সমান কি জানি? a প্লাস b হোল স্কোয়ার সূত্র জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি b স্কোয়ার। তাহলে এই সূত্রতে কিন্তু আমরা বসাই দিয়েছি। দেখেন এখানে a সমান del u / del x dx, তাহলে a স্কোয়ার অর্থাৎ এই পুরোটার উপর স্কোয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে এটার উপর স্কোয়ার, এরপর dx এর উপর স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2, এরপর হচ্ছে এই যে a হচ্ছে del u / del x dx, তাহলে del u / del x আমরা আগে লিখছি, এরপর এটা হচ্ছে লিখছি সাজানোর ক্ষেত্রে del u / del y, তাহলে এটা লিখছি, এরপর dx dy পরে লিখছি। তাহলে 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার, এই যে b এখানে কি del u / del y এর ইনটু হচ্ছে কি dy, তাহলে b স্কয়ার মানে কি এই যে del u / del y এর উপর স্কয়ার dy এর উপর স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রতে কিন্তু আমরা বসাই দিছি। তাহলে এটাকে আমরা দেব হচ্ছে কি 5 নম্বর সমীকরণ, যেহেতু এর আগেরটা আমরা 4 নম্বর সমীকরণ দিছি। ঠিক আছে, তাহলে এরপর দেখেন অনুরূপভাবে আমরা কিন্তু 3 নম্বর সমীকরণের উপর কি স্কয়ার করে কিন্তু উভয় পক্ষে বর্গ করে কিন্তু এই মানটা পাইলাম, এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম। এখন 4 নম্বর সমীকরণের উপর অনুরূপভাবে এই যে dv এর উপর কি হোল স্কয়ার দিয়ে দিছি। দেওয়ার পর এখানে দেখেন একইভাবে কিন্তু আমরা লিখছি যে del u / del x ছিল এখানে কি 4 কিন্তু ছিল হচ্ছে del v / del x এর উপর কি হোল স্কয়ার হবে, এরপর dx এর উপর কি হোল স্কয়ার হবে, এরপর 2ab অর্থাৎ 4 নম্বর সমীকরণ থেকে কিন্তু আমরা অনুরূপভাবে এটা কিন্তু লিখতেছি। আমরা কিন্তু 4 নম্বর সমীকরণের উপর কিন্তু এই যে স্কয়ার কিন্তু আবার হচ্ছে করিনি, এই যে 3 নম্বর সমীকরণের উপর যে স্কয়ার করলাম করে যে এখানে মান লিখলাম, তো এখানে 4 নম্বর সমীকরণের উপর স্কয়ার করিনি, এখানে কি অনুরূপভাবে একদম এখান থেকে কি ডাইরেক্ট হচ্ছে লিখে দিয়েছি। ঠিক আছে, দেখেন এখানে 2, এখানে del v / del x, এখানে del u এর জায়গায় কি del v হবে, যেহেতু 4 নম্বর সমীকরণ থেকে লিখতেছি এখানে কি del v হবে। ঠিক আছে, তো তেমন কোনো পার্থক্য নাই, এটা হচ্ছে কি অনুরূপভাবে 3 নম্বর সমীকরণ যেরকম ভাবে পাইছি 4 নম্বর সমীকরণ থেকে কি এর একইভাবে কিন্তু আমরা হচ্ছে 6 নম্বর সমীকরণটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব দেখেন, এখন আমরা এই যে 5 ও 6 নং এর মান 2 নঙ্গে বসাবো। ঠিক আছে, অর্থাৎ 5 নং এবং 6 নম্বর সমীকরণের মান কি 2 নম্বরে বসাবো। তাহলে এখানে 5 নম্বর সমীকরণের মান কিন্তু এই যে du স্কয়ার সমান এটা পাইছিলাম এবং 6 নম্বরে dv স্কয়ার সমান কিন্তু পাইছিলাম হচ্ছে এটা। তো এখন এই যে 5 নম্বর আর 6 নম্বর সমীকরণের যে মান আমরা হচ্ছে কি 2 নম্বর সমীকরণে বসাবো। তো 2 নম্বর সমীকরণে আমরা কি পাইছিলাম, 2 নম্বর সমীকরণে কিন্তু পাইছিলাম যে d r স্কয়ার ইকুয়াল টু du স্কয়ার প্লাস হচ্ছে কি dv স্কয়ার, এটা কিন্তু আমরা হচ্ছে কি 2 নম্বর সমীকরণে পাইছিলাম। তাহলে দেখেন এটা কিভাবে বসালাম, দেখেন এখানে দেখেন 5 এবং 6 নং থেকে বসাবো। তো 5 নম্বর সমীকরণে এখানে দেখেন du স্কয়ার ডিভাইডেড কি dx স্কয়ার, এরপর dx স্কয়ার আছে। ঠিক আছে,
এরপর এখানে দেখেন ডিভি ডিভাইড ডিএক্স এর উপর হোল স্কোয়ার ডিএক্স স্কোয়ার, তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি ডিএক্স স্কোয়ার কিন্তু কমন নিতে পারি 5 এবং 6 থেকে। তো আমরা সেটাই করছি যে ডিএক্স স্কোয়ারটা কি কমন নিছি, নেওয়ার পর এখানে কি পাইছি, এই যে ডেল ইউ ডিভাইড ডেল এক্স হোল স্কোয়ার, এরপর ডেল ভি ডিভাইডেড ডেল এক্স কি হোল স্কোয়ার, এই যে এখানে হচ্ছে কি বসাই দিছি, এরপর কি ডিএক্স স্কোয়ার কি কমন নিছি। এরপর দেখেন 5 এবং 6 এই যে 2 dx dy, এখানে 6 কিন্তু 2 dx dy আছে, তাহলে আমরা 2 dx dy-টা কি কমন নিছি, নেওয়ার পর এখানে কি কি থাকতেছে, এখানে কিন্তু থাকতেছে হচ্ছে এই যে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, এরপর ইন্টু ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই, তাহলে দেখেন এখানে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইন্টু ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই লিখছি, প্লাস এখানে কি থাকতেছে 2 dx dy কমন নেওয়ার পর ডেল ভি ডিভাইডেড ডেল এক্স ইন্টু ডেল ভি ডিভাইড ডেল ওয়াই, তাহলে আমরা এখানে সেটাই লিখেছি ডেল ভি ডিভাইড ডেল এক্স ডেল ভি ডিভাইড ডেল ওয়াই। এরপর দেখেন প্লাস, এরপরে এখানেও কি ডিওয়াই স্কোয়ার আছে 5 নম্বর সমীকরণে, এখানেও কি ডিওয়াই স্কোয়ার আছে, তাহলে এখন দেখেন দুইটা থেকে ডিওয়াই স্কোয়ার কমন নিচ্ছে, নেওয়ার ফলে এখানে কি আছে ডেল ইউ ডিভাইড ডেল ওয়াই এর উপর কি হোল স্কোয়ার, এরপর এখানে কি ডেল ভি ডিভাইড ডেল ওয়াই এর উপর কি হোল স্কোয়ার, তাহলে এখানে ডেল ইউ ডিভাইড ডেল ওয়াই এর উপর হোল স্কোয়ার প্লাস ডেল ভি ডিভাইড ডেল ওয়াই এর উপর কি হোল স্কোয়ারটা লিখে দিছি। তাহলে এটাকে কি করছি আমরা 7 নম্বর সমীকরণ কিন্তু দিয়েছি। তাহলে এখন দেওয়ার পর দেখেন এখন ডি এস স্কোয়ার এবং ডি আর স্কোয়ার পথের উপর নির্ভরশীল নয়, কেননা এফ অফ জেড একটি কনফর্মাল কি চিত্রণ, ঠিক আছে। তো এখন আমরা 7 নম্বর সমীকরণ পর্যন্ত কি বুঝতে পারলাম। তো এর পরবর্তী গিয়ে কি করব আমরা, এই যে 7 নম্বরটা যে আছে সমীকরণ, এটা আর হচ্ছে কি 1 নম্বর সমীকরণটা কি তুলনা করব, ঠিক আছে। তো এরপর দেখেন একদম ইজি, তো আমরা দেখেন পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন এখন আমরা পরবর্তী পেজে চলে আসলাম। তো এখানে দেখেন 7 নং এবং হচ্ছে 1 নং সমীকরণ তুলনা করে পাই, তাহলে 7 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণ তুলনা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে নিয়েছি, দেখেন 1 নম্বর সমীকরণ কিন্তু ছিল ডিএস স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, এখানে কি 1 নম্বর সমীকরণ, এবং 7 নম্বর সমীকরণ কিন্তু দেওয়া ছিল হচ্ছে কি এই যে এইটুকু পুরোটাই কিন্তু দেওয়া ছিল 7 নম্বর সমীকরণ। তাহলে 7 আর হচ্ছে কি 1 কি তুলনা করব, করে দেখেন এখানে দেখেন ডিএক্স স্কোয়ার আছে, তাহলে এখানে কিন্তু ডিএক্স স্কোয়ার আছে, তাহলে ডিএক্স স্কোয়ারের সহগ আছে কিন্তু এইটা পুরোটা, এবং এখানে ডিএক্স স্কোয়ারের সহগ আছে কি 1, তাহলে দেখেন এই যে ডিএক্স স্কোয়ারের সহগ আছে এটা পুরোটাই আমরা লিখে দিলাম, দেওয়ার পর এখানে কি ডিএক্স স্কোয়ারের সহগ আছে 1, তাহলে 1 কি এখানে ভাগ হিসেবে দিলাম। এরপর দেখেন এখানে ইকুয়াল টু দিলাম, দেওয়ার পর এখানে দেখেন ডিএক্স ডিওয়াই এটা আছে, এখানে কিন্তু কোথাও ডিএক্স ডিওয়াই কিন্তু নাই, ঠিক আছে। তো কোথাও ডিএক্স ডিওয়াই যেহেতু নাই, সেহেতু আমরা এখানে কি করব, আমরা হচ্ছে 2 এই যে এই পুরোটা লিখবো 2 ইন্টু এই যে পুরোটা লিখে দিলাম, দেওয়ার পর আমরা এখানে কি ডিএক্স ডিওয়াই কিন্তু 1 নম্বরে নাই, সেজন্য আমরা কি ডিভাইডেড 0 দিয়ে দিব, দেওয়ার পর এখানে দেখেন ইকুয়াল টু দিব, এই যে এখানে ইকুয়াল টু দিব, দেওয়ার পর এখানে দেখেন আছে হচ্ছে কি ডিওয়াই স্কোয়ার, আর এখানেও কিন্তু আছে ডিওয়াই স্কোয়ার, তাহলে এখানে ডিওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে কি এই যে এই পুরোটা, ঠিক আছে। ডিওয়াই স্কোয়ারের সহগ কিন্তু হচ্ছে এই পুরোটা, তাহলে এই পুরোটা দেবো, আর এখানে ডিওয়াই স্কোয়ারের সহগ কিন্তু আছে কি 1, তাহলে এই যে এই পুরোটা লিখবো, লেখার পর কি 1 দ্বারা হচ্ছে কি ভাগ দেবো, তাহলে এখানে দেখেন আমরা সেটাই করছি, এই যে পুরোটা লিখছি ডিওয়াই স্কোয়ারের সহগ, এই যে ডিওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে কি এটা হচ্ছে পুরোটাই লিখছি এখানে, লেখার পর কি এখানে ডিওয়াই স্কোয়ারের সহগ কি 1 আছে, তাহলে এখানে 1 দ্বারা কি ভাগ দিছি, দেওয়ার পর এটাকে আমরা কি 8 নম্বর সমীকরণ দিছি। তো এখন দেখেন এখন একদম ইজি, এখানে আমরা কি করব, এখানে দেখেন এখানে এই যে এটা আছে সামথিং, এটা আছে সামথিং ভাগ 0 যদি দিই সেটা কিন্তু অনির্ণয় হয়ে যায়, অর্থাৎ হচ্ছে কি ইনফিনিটি হয়ে যায়, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই যে এটা যদি 1 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু এটাই পাই, আবার হচ্ছে এটাকে যদি 1 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু এটাই পাই, তাহলে এখানে আমরা কি করব, অতএব এই যে লিখবো এইটা সমান হচ্ছে কি এই যে এইটুকু, এই যে এটা লেখার পর এটাকে 8 নম্বর সমীকরণ দেব, এইটুকু কিন্তু বাদ দিলাম, এটার কাজ পরে করব, তাহলে এইটা সমান হচ্ছে কি এটা লিখলাম, লেখার পর এই যে এটা সমান এটা লিখলাম, লেখার পর এটাকে 9 নম্বর সমীকরণ দিলাম, দেওয়ার পর দেখেন এখানে 9 নম্বর সমীকরণ সত্য হবে যদি কশি রিমান সমীকরণ আমরা কি জানছিলাম, ডেল ইউ ডিভাইড ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডিভাইড ডেল ওয়াই, এরপর হচ্ছে ডেল ইউ ডিভাইড ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডিভাইড ডেল এক্স কি সিদ্ধ হয়, অর্থাৎ এফ অফ এক্স বৈশ্লেষিক, তাহলে এটা কিন্তু লিখলাম, তাহলে এই যে এটা সমান এটা লিখলাম, লিখে 9 নম্বর সমীকরণ দিলাম এখান, এবং বলে দিলাম 9 নম্বর সমীকরণ সত্য হবে যদি কি কশি রিমান সমীকরণ কি সিদ্ধ হয়। এরপর আমরা এইটা সমান লিখবো হচ্ছে কি 0, ঠিক আছে।
তাহলে দেখেন এখানে এই যে এইটুকু পুরোটা সমান কি লিখছি 0, তাহলে এই 2 যদি এ পাশে যদি হচ্ছে কি 0 আছে, এ পাশে এসে কি ভাগ হয়ে যাবে, তার মানে কি 0ই হবে। তাহলে এইটুকু সমান আমরা পাইলাম কি 0, লিখে এটাকে 10 নম্বর সমীকরণ দিলাম। দিয়ে এখানে দেখেন আবার লিখলাম, একই কথাই লিখবো যে 10 নম্বর সমীকরণ সত্য হবে যদি কষি রিমান সমীকরণ সিদ্ধ হয়, অর্থাৎ w = f of z কি বৈশ্লেষিক। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করলাম দেখেন, এখানে আমরা এই যে এইটা সমান কি এটা লিখলাম, লেখার পর 9 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 9 নম্বর সমীকরণ সিদ্ধ হবে যদি কষি রিমান সমীকরণ সত্য হবে যদি কষি রিমান সমীকরণ কি সিদ্ধ হয়। আবার হচ্ছে এইটুকু সমান 0 লিখলাম, লেখার পর 2টা এই পাশে পার করে দেখি 0ই আসলো, তাহলে এটাকে আমরা 10 নম্বর সমীকরণ দিলাম। দিয়ে লিখলাম আবার 10 নম্বর সমীকরণ সত্য হবে যদি কষি রিমান সমীকরণ সিদ্ধ হয়, অর্থাৎ f of z কি বৈশ্লেষিক হয়। তাহলে অতএব w = f of z একটি কনফর্মাল চিত্রণ হবে যদি f of z কি বৈশ্লেষিক হয়। তাহলে এইটুকু কিন্তু আমাদের হচ্ছে উপপাদ্য হয়ে গেল। তো আমি আপনাদের বলছিলাম যে উপপাদ্য শেষ হওয়ার পর আপনাদের কিছু কথা বলবো। তো সেটা হচ্ছে দেখেন আমার খাতাটা কোথায় গেল আমি একটু দেখি, আমার খাতাতে আমি লিখে রাখছিলাম, এই যে এখানে দেখেন এই যে বিগত সালগুলোতে এই যে 21 সালে 19 সালে 12 সালে যে প্রশ্ন হয়েছে, এই যে উপপাদ্য একটা কিন্তু প্রশ্ন হয়েছে, উপপাদ্য এক কিন্তু আসছিল বিগত 21 সালে 19 সালে 12 সালে এবং 15 সালেও আসছিল। কিন্তু এই তিনটার কথা আমি বলি, 21, 19 এবং 12 সালে উপপাদ্য এক কিন্তু আসছিল। ঠিক আছে, আসার পর উপপাদ্যটি এভাবে আসছে যে হচ্ছে কনফর্মাল ম্যাপিং এর ব্যাখ্যা করো। ঠিক আছে, এবং w = f of z ফাংশন কনফর্মাল ম্যাপিং হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা ও প্রমাণ করা। তো এখন আমরা যে উপপাদ্যটা সমাধান করলাম উপপাদ্য এক, ওই উপপাদ্য একটা কিন্তু এই যে এইটুকু যে w = f of z ফাংশন কনফর্মাল ম্যাপিং হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা ও প্রমাণ করো, এটা কিন্তু উপপাদ্য এক যেটা আমরা সমাধান করলাম। কিন্তু এখানে দেখেন প্রত্যেক বছর যে 21 সালে 19 সালে এবং 12 সালে প্রশ্ন এসেছিল সেখানে কিন্তু কনফর্মাল ম্যাপিং ব্যাখ্যা করো এটা কিন্তু সাথে এসেছিল, অর্থাৎ এই যে উপপাদ্যর সাথে এই উপপাদ্য যেটা সমাধান করলাম এই উপপাদ্যের সাথে কিন্তু এটাও এসেছিল। অর্থাৎ একটা প্রশ্নের ভিতরে কিন্তু হচ্ছে কি দুইটা পার্ট ছিল, এটা হচ্ছে কনফর্মাল ম্যাপিং হচ্ছে কি ব্যাখ্যা করো, এরপর হচ্ছে এই যে উপপাদ্য এক যেটা করলাম একটু আগে এখনই আমরা হচ্ছে সমাধান করলাম, এই উপপাদ্য একটা কিন্তু দিয়ে দিছিল। ঠিক আছে, তার মানে প্রত্যেক বছর যখন প্রশ্ন হয় এই উপপাদ্যটা এই উপপাদ্যের সাথে কিন্তু হচ্ছে কনফর্মাল ম্যাপিং হচ্ছে কি ব্যাখ্যা করতে বলে। ঠিক আছে, তার মানে আপনি যদি শুধু এই একটা উপপাদ্য পড়ে যান তাহলে যখন কনফার্ম ম্যাপিং ব্যাখ্যা করতে বলবে তখন কিন্তু আপনি এটা কিন্তু ব্যাখ্যা করতে পারবেন না, শুধু এই উপপাদ্যটাই কিন্তু পারবেন। ঠিক আছে, সো আপনারা যারা হচ্ছে এই উপপাদ্য একটা পড়বেন তারা অবশ্যই এর সাথে কনফার্ম কি ম্যাপিংটা কি ব্যাখ্যা করে এটাও কিন্তু পড়বেন। অর্থাৎ দ্বিতীয় অংশে আসে হচ্ছে কি উপপাদ্য এক, অর্থাৎ w = f of z ফাংশন কনফর্মাল ম্যাপিং হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা ও প্রমাণ করে, যেটা হচ্ছে উপপাদ্য এক। এবং হচ্ছে কনফর্মাল ম্যাপিং ব্যাখ্যা করে এটা হচ্ছে কি আমার বইয়ের হচ্ছে কি আমার হচ্ছে সায়েন্স বি প্রকাশনের বই। তো সায়েন্স বি প্রকাশনের বইয়ে হচ্ছে কি 8 হচ্ছে 6.2, এই যে দেখেন 8 হচ্ছে কি 6.2, এই যে হচ্ছে কনফর্মাল কি কনফর্মাল হচ্ছে চিত্রণ। এটা দেখেন এটাও কিন্তু 21 সালে 19 সালে 12 সালে কিন্তু এসেছিল, অর্থাৎ ওই যে উপপাদ্য যে দেখালাম ওই উপপাদ্যের সাথে কিন্তু কনফর্মাল চিত্রণ ব্যাখ্যা করতে বলছিল, এই যে কনফর্মাল ম্যাপিং ব্যাখ্যা করতে বলে এটাও কিন্তু 21 সালে 19 সালে এবং 12 সালে কিন্তু এসেছিল। তাহলে দেখেন ওই উপপাদ্যের সাথে কিন্তু এটাও কিন্তু চলে আসে, তার মানে দুইটা অংশ আসে, একটা অংশ আপনি যদি পড়ে দেন তাহলে কিন্তু ফুলফিল বা সম্পূর্ণ কিন্তু লিখতে পারবে না, তাহলে কিন্তু এই কনফর্মাল চিত্র ব্যাখ্যা এটাও কিন্তু আপনাকে কি পড়ে দিতে হবে ওই উপপাদ্যের সাথে। ঠিক আছে, যেহেতু উপপাদ্যের সাথে এটাও কিন্তু 3টা সালে কি এসেছিল। তো আশা করি আপনারা কি বুঝতে পারছেন, যখন আমরা আপনারা উপপাদ্যটা পড়বেন তখন কনফর্মাল ম্যাপিং ব্যাখ্যা করে এটাও কিন্তু পড়ে যাবেন। ঠিক আছে, তো এই পর্যন্তই। তো আশা করি সবাই কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও যদি কোথাও বুঝতে অবশ্যই অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।